বিরোধী হিসেবে আপনি কাকে চান, অনুব্রত মণ্ডল নাকি কাজল শেখ? তো গরুর দুধে কি সত্যি শোনা আছে মোদিজি না অমিত শাহ? অমিত শাহ। তো ভবিষ্যতে এই লাল মাটির যে লোকশিল্পী তাদের জন্য আপনার কি কাজকর্ম করবে? সিংহের গর্জন আমৃত্যুই থাকে। যারা সিংহ শাবক তারা কখনো মেষের সঙ্গে মিশে গর্জন হারায় না। 2026-এ তালোয়া গ্রাম পঞ্চায়েতে বড় বড় বাঁশের লাঠি এবং দা নিয়ে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে যখন আমাকে আক্রমণ করতে এসেছিল, তখনই তাদের বলেছিলাম সামনে থেকে সরে যাও। আমি এমএলএ ফাটা কেষ্ট, আমি এমএলএ ফাটা কেষ্ট। নমস্কার, আমি প্রিয়াংশু, আমার সঙ্গে অহনা, এবং সৌভাগ্যক্রমে আমরা সঙ্গে থেকে পেয়ে গেছি মৌলেশ্বর বিধানসভার নবনিযুক্ত মাননীয় বিধায়ক শ্রী দুধ কুমার মণ্ডল মহাশয়কে। তো কাকুকে অনেক অনেক স্বাগত আমাদের এই সুরভান পরিবারে এবং আজকের আমাদের এই পডকাস্টে। কাকুর মুখে আমরা রাজনৈতিক বক্তব্য গরম করা বক্তব্য প্রায়শই শুনে থাকি, কিন্তু আজকে একটু লাইভ ভাবে, একটু মিষ্টি ভাবে আমরা আজকে একটু গল্প আড্ডার মধ্যে কাকুর সঙ্গে গল্প করবো। আমরা কাকুর সন্তান তুল্য বিভিন্ন কাকুর না জানা দিক আমরা আজকে জেনে নেব। তো কাকুকে প্রথম কথা আমাদের প্রণাম এবং অনেক অনেক অভিনন্দন। আমরা কিছু আজকে আগামী দিনের উন্নয়ন কিভাবে হবে বা আমাদের সুষ্ঠুভাবে পরিচালিত হবে সরকার, সেসব নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই কাকু আপনাকে এখানে পেয়েছি, খুব ভালো লাগছে এবং জেনে নিতে চাইবো যে আপনার দীর্ঘ একটা সফর, আপনার সেই কর সেবাতে জেল খাটা থেকে শুরু করে সিপিএম আমলে এত অত্যাচার সহ্য করার পরে দীর্ঘ 38 বছর 40 বছর পরে আপনি যে একটা বিজেপির সরকার এসেছে, সেখানে আপনি আমাদের মৌলেশ্বর থেকে একজন বিধায়ক হিসেবে গেছেন। এই যে জার্নিটা আপনার কাছে কিরকম ছিল? আমার কাছে এটা অত্যন্ত আনন্দদায়ক, অত্যন্ত গৌরব এবং অত্যন্ত গর্বের বিষয়। কারণ দীর্ঘ 1988 সাল থেকে বাংলায় তখন বিজেপির কিছু নেই, সেখানে দাঁড়িয়ে নির্দল ক্যান্ডিডেট হিসেবে প্রথমে পঞ্চায়েতে আসি, সেখান থেকে 93-98 প্রধান, পরবর্তীকালে আরও একবার প্রধান, আরও অনেকবার মেম্বার, আজও মেম্বার, এবং একবার পঞ্চায়েত সমিতি, একবার জেলা পরিষদ, একবার বিধানসভা। 1911, 2011, 2016, 2015, 2011 বললাম, 2011, 2016 এবং 2019 লোকসভায়, এবং পরবর্তীকালে 2026 পর্যন্ত এই যে আমার দীর্ঘ সময়কাল ধরে বিভিন্ন ক্ষেত্রে রাজনীতির মাঠে লড়াই এবং মানুষের সঙ্গে থেকে এইবারের এই নির্বাচনে জয় ঠিক অন্য মাত্রার স্বাদ এবং আনন্দ। বাংলার মানুষেরও আনন্দ, বাংলার সরকার পরিবর্তনের আনন্দ, বাংলায় গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাওয়ার আনন্দ, বাংলায় হিংসার এবং সন্ত্রাসের রাজত্ব এবং যে অপশাসনের কাছ থেকে বাংলার মানুষ মুক্তি পেয়েছে, এর আনন্দ। আমরা সবাই আত্মারা অভিভূত, আপ্লুত, আমরা সবাই উজ্জীবিত। একদমই। আচ্ছা, অখণ্ড বীরভূমে জেলা সভাপতি থাকাকালীন গর্জন ছিল যে হাত কেটে নেব, এবং তারপরেই বর্তমানে 2026 সালে এসে মেরে হাতমরা করে দেবো। হতে পারে বয়স বেড়েছে, কিন্তু সেই আপনার গর্জন যে একই রকম রয়েছে। এটার পিছনে কি কেবলমাত্র জনগণের ভালোবাসাই? সিংহের গর্জন আমৃত্যুই থাকে। যারা সিংহ শাবক তারা কখনো মেষের সঙ্গে মিশে গর্জন হারায় না। অর্থাৎ আমরা ভারতীয় জনতা পার্টির শ্যামাপ্রসাদ মুখার্জি, যার তৈরি করা যে দলটা, যারা অন্যায়ের প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিশোধ নেওয়ার কথা শিখিয়েছে, যে আদর্শবোধের মধ্য দিয়ে আমরা রাজনীতিটা করতে শুরু করেছি, সেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের হয়ে কিছু করার আন্দোলন এবং রাজনীতির ময়দানে সেভাবেই আমার আগমন। যে সময় এই কথাটা বলেছিলাম এবং এখন যেটা 26-এ বললাম, এই যে দীর্ঘ সময় পশ্চিমবাংলার রাজনীতিতে তৃণমূল সিপিএমের পরে এসেছে এবং বাংলা রাজনীতিতে তারা আকাশ বাতাস সমস্তকে কলুষিত করেছে এবং বিষাক্ত করে তুলেছে। বাংলায় বাইরে অন্য কোনো রাজ্যে হিংসা এবং সন্ত্রাস এতটা নির্বাচন এসে গেলে আমরা দেখিনি। সে কারণে এগুলো বলতে হয়েছিল যে তারা যেভাবে তাদের পথ চলা শুরু করেছিল তৃণমূল বাংলার মাটিতে, সেটাকে একটু রুখে দেওয়ার
জন্য প্রয়োজন ছিল, সে কারণে এটা বলেছিলাম। মানে তখন পশ্চিমবঙ্গ নিজের পুরনো ঐতিহ্য আবার ফিরে পাবে। তো বাংলা রাজনীতিতে এটা এই কারণেই বলেছিলাম যে আমরা কাউকে মারি না, কাউকে কাটি না, কাটতে চাই না। 2026-এ তালোয়া গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু পাড়া দিয়ে যখন পেরিয়ে যাচ্ছি, তখন সংখ্যালঘু পরিবারের অনেকেই বড় বড় বাঁশের লাঠি এবং দা নিয়ে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে যখন আমাকে আক্রমণ করতে এসেছিল, তখনই তাদের বলেছিলাম সামনে থেকে সরে যাও, অন্যথায় বড় বিপদ। পরে তারা সরে গেছিলো এবং যখন পুলিশকে এই বিষয়টা জানিয়েছিলাম, পুলিশ কাছে এলে আমরা তাদের কাছে এই কথাটা বার্তা দিতে চেয়েছিলাম যে হিংসার পথ ছেড়ে আমরা যে মৈত্রী এবং ঐক্যের পথ ধরে চলতে চাই, সে পথে তারাও আসুক। সবারই করি আহ্বান, বিজেপির এই যে মন্ত্র, সবার সাথে একসাথে চলার বিশ্বাস, প্রধানমন্ত্রী যেটা বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আর এই প্রয়াসটাকে আমরা চালিয়ে যাওয়ার জন্য এই কথাটা বলতে হয়েছিল। মানে এই দুষ্টের দমন এবং সৃষ্টির পালনের জন্যে কখনো কখনো এই গর্জনই করতে হয়। তারা ও ভাষাটাই বোঝে এবং ওটাকেই স্বীকার করে, সে কারণে এই কথাগুলো বলেছিল। এবং তার পরিণাম 2026-এর এই নির্বাচনে আমাদের সঙ্গে কেউ মাঠে আর ওই লড়াইয়ে দাঁড়াতে পারেনি। শুধু আমাদের সাহসিকতা, আমাদের অদম্য প্রয়াস, আমাদের অসীম সাহসিকতা এবং শক্তি দিয়ে আমরা যে লড়াইটা মাঠের মধ্যে এনে দাঁড় করিয়েছিলাম, তাতে বাংলার জনগণের জয় হয়েছে, বাংলার সনাতন হিন্দু সংস্কৃতি জয় হয়েছে, বাংলায় সত্যের জয় হয়েছে, বাংলায় ধর্মের জয় হয়েছে, বাংলার কলুষ মুক্ত একটা রাজনৈতিক পরিবেশ বাংলার মানুষকে আমরা ফিরে দিতে পেরেছি। অতএব এ কথা কখনো কখনো বলতে হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্র, বাংলার অনেক প্রথিত মনীষীরাও এইভাবেই বলেছেন। তারা বাংলার এই পথটা চলেছেন, যেটা আমরা সহজেই বলে থাকি, মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন, সেই পথ লক্ষ্য করে সিও কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। সমাজের সব মানুষকে নিয়ে একসাথে এই সন্ত্রাসমুক্ত পরিবেশকে আমরা দূর করতে পেরেছি। এর জন্যে আমরা সত্যি অত্যধিক আনন্দিত, বাংলার মানুষও অত্যধিক খুশি। তারা আজকে তাদের বুকে রূপর যে জগদ্দল পাথরে মস্ত একটা অপশাসন বসেছিল, মানুষ মুখ খুলে কিছু বলতে পারছিল না, অন্যায়ের বিরুদ্ধে মানুষের প্রতিবাদী কণ্ঠ একদম নীরব হয়ে গেছিল, সেটা আজকে সেই বাধা আজকে দূর হয়েছে। বাংলার জনগণ এতে অত্যধিক খুশি হয়েছে। অর্থাৎ এ কথা কখনো কখনো বলতে হয়। আমাদের পূর্বজরা যারা বলেছেন সাপকে মারছে, সাপকে যদি ফোঁস না করে তাহলে বাকিরা ভয় পায় না, সেই জন্য কখনো কখনো এই ফোঁসটাও করতে হয় আমাদের। কিন্তু আমরা কাউকে দংশন করি না, আমরা কাউকে মারিও নি। আচ্ছা, সনাতনী হিন্দুর কথা যখন এলোই, কিছু সংখ্যক মুসলিমের দাবি উঠে আসছে এখন বর্তমানে যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে তারা হতে পারে হিন্দুদের থেকে কম সহায়তা বা সুযোগ সুবিধা পাবে, বা তারা হয়তো অত্যাচারিতও হতে পারে। এটা নিয়ে আপনি কি বলবেন? ভারতবর্ষে আমরা একমাত্র বলি ঐক্যের পথ ধরে, শান্তির পথ ধরে, মৈত্রীর পথ ধরে। এটা আমরা ছাড়া কে বলে না, কৃণবন্ত বিশ্ব মার্জম, সারা বিশ্বকে শ্রেষ্ঠ সভ্য করার জন্যে আমরাই সেটা বলেছি। রামকৃষ্ণ বলেছেন সর্বমতকে আজকে যারা সহিষ্ণুতা দিয়ে বিচার করেছেন এবং জায়গা করে দিয়েছেন, অতএব সকল মানুষের ভারতবর্ষে আমরা যেটাই বলি জাস্টিস টু অল অ্যাপিস টু নন। তাহলে এই জাস্টিস টু অল যদি হয়, তাহলে হিন্দু মুসলমান সবারই জন্য একটা সিভিল কমন কোড বিল, হিন্দুর জন্য আলাদা, মুসলমানদের জন্য মুসলিম পার্সোনাল ল, এগুলো তো বিজেপি হটাতেই চাইছে। অতএব এটা নিন্দুকেরা এবং যারা বিজেপিকে আজকে বিজেপি এগিয়ে আসার কারণে যেসব রাজনৈতিক দলের এই কারণে অনেক অসুবিধা হচ্ছে, তাদের রাজনীতির মাঠ থেকে অনেক পিছিয়ে পড়তে হচ্ছে, তারা এই কথা বলে বাজারে একটা বাজিমাত করার চেষ্টা করছে। বিজেপি আজকে আমার একটা ছবি এখনই আমি দেখাতে পারছি না, পঞ্চায়েতে গেছিলাম, সেখানে প্রধান সাহেব আমাকে সম্বর্ধনা দিচ্ছেন, কালকেও পঞ্চায়েত সমিতিতে গেছিলাম, ধীরুদা আমাকে সম্বর্ধনা দিচ্ছেন। আমরা তাদেরকে বুকে জড়িয়ে ধরে নিচ্ছি। আজকে পঞ্চায়েতে গিয়ে আমার নির্মাণ সাহেব, আমার সেক্রেটারি, তারা দুজনেই তো সংখ্যালঘু পরিবারে, তারা আমাকে বরণ করলেন, তাদের বুকে জড়িয়ে ধরে নিয়ে আশ্বাস দিলাম যে আমরা সবাইকে নিয়ে একসাথে চলবো।
বাংলার উন্নয়ন আমরা বাড়াবো। আর বাংলার স্বচ্ছ সুস্থ যেটা বিজেপির স্বচ্ছ প্রশাসনের কথা প্রতিশ্রুতি, সেটাকে আমরা দায়বদ্ধ আছি প্রতিপালন করার, এবং সেটা আমরা করে দেখাবো। আচ্ছা, আমরা জননেতা দুধকুমার মণ্ডল এই নামটা তো শুনে এসেছি। আপনার যে দাবাং স্টাইল সেটাও এখানে প্রচন্ড পরিমাণে ফেমাস বীরভূমের মধ্যে এবং পুরো বাংলাতে। তো 2021-এ আমরা যেমনটা ফল চেয়েছিলাম বিধানসভায়, বিজেপি হয়তো সেরকম ফলটা করে উঠতে পারেনি। বিরোধীদের অনেকের একাংশের দাবি যে বিজেপি পার্টির একাংশ এতে খুব ভালোভাবে ইনভলভ হয়নি। কিন্তু 2026-এর বিধানসভায় আমরা দেখেছি যে সম্পূর্ণ উল্টোটা। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিটা কর্মী, নিচু স্তর থেকে উঁচু স্তর, প্রতিটা কর্মী নিজের স্বতঃস্ফূর্ত আন্দোলনটা দিয়েছে, স্বতঃস্ফূর্ত চেষ্টাটা দিয়েছে। তো এর পিছনে শুধু কি সেই ম্যাজিক ফ্যাক্টর, নাকি দুধকুমার মণ্ডলের ম্যাজিক ফ্যাক্টরটা বেশি কাজ করেছে? দুধকুমার মণ্ডল এখানে কোনো বিষয় নয়। এবারে বিষয়টা ছিল নির্বাচন কমিশনে। যদি সব থেকে বেশি কাউকে ধন্যবাদ জানাতে হয় এই নির্বাচনে, তার জন্যই নির্বাচন কমিশন। দিদি ওটাও বলেছিলেন যে এসআইআর চালু করতে দেবেন না, এসআইআর হতেই দেবেন না, কিন্তু এসআইআর হয়েছে। নির্বাচন কমিশন যে কঠোর মনোভাব নিয়ে নির্বাচন বিধি ব্যবস্থাটাকে উনি এবছর লাগু করেছিলেন, তারই পরিণাম হচ্ছে এবছরের নির্বাচনে এত বিপুল মানুষ মতদান করেছে, বিপুল সংখ্যায় মানুষ মতদান করেছে। এটা নির্বাচনে এই সম্মান এবং এই পরিবর্তনের যদি মূল কাণ্ডার হিসেবে কাউকে আমি অন্তত ব্যক্তিগতভাবে বলতে চাই, সেটাই নির্বাচন কমিশন। দ্বিতীয়ত হচ্ছে যেভাবে ভোট করিয়েছেন, অত্যন্ত শান্তিপূর্ণ, অবাধ এবং সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে মানুষ নিজে মতদান করেছে। ভোট হয়েছে সুস্থ মতদানের মধ্য দিয়ে, নির্বাচন হয়েছে সুস্থ মতদানের মধ্য দিয়ে। অর্থাৎ নির্বাচিত একটা সরকার কিন্তু বেরিয়ে এসেছে। কোন মানুষ বলেনি আমি ভোট দিতে পাইনি, কোনো মানুষকে এটাও বলতে শোনা যায়নি যে আপনাদের ভোট হয়েছে আপনারা চলে যান, আমরা ভোট না দিয়ে ফিরে এসেছি। এবং এটাও দেখা গেছে যে নির্বাচনের পর যে গণনা, সেই গণনাতে যেভাবে কারচুপি 2021-এ করেছিল, এবছর গণনা অত্যন্ত সুস্থ এবং স্বচ্ছ এবং অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক এটা গণনার ফল বেরিয়ে এসছে। এই প্রথম যদি কাউকে অভিনন্দন জানাতে হয়, আমিও আমার ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনকে জানাই। দ্বিতীয়ত জানাই জনগণকে। পশ্চিমবাংলার আপামর জনগণ তারা চাইছিলেন এই হিংসার সরকার যাক, কিন্তু তারা মতদান করতে পারছিলেন না। মতদান করতে তাদের বাধা পেতে হতো, মতদান করতে গেলে তাদের জীবন সংশয় ঘটতো। মানুষ 2021-এ একবার চেষ্টা করেছিলেন, সেখানে কিন্তু তারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন, এরা নির্বাচন হতে দেননি। অর্থাৎ পশ্চিমবাংলায় যে সরকারটা ছিল সেটা ভোট লুটের সরকার। এবছর এই যে সরকারটা হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে তাদের নির্বাচিত সরকার। এই দুটোর মধ্যে কিন্তু ভিন্ন স্বাদ আছে। অর্থাৎ এটা দুধকুমার মণ্ডল বা ব্যক্তিগত বা অন্য কারো, আমরা একটা রাজনৈতিক দলের প্রতিনিধি মাত্র। আমরা মানুষের কাছে গেছি আমাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে, আমাদের স্বাভিমানবোধের কারণে, আমাদের মানুষের সঙ্গে অত্যধিক সহজ সরল করে মেলামেশার জন্যে, এবং সর্বোপরি আমাদের সর্বভারতীয় জাতীয়তাবাদী রাজনৈতিক দল, রাষ্ট্রবাদী রাজনৈতিক দলের যারা অগ্রজ আছেন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে এইখানে যারা বিরোধী দলনেতা ছিলেন, সেই পর্যন্ত নেমে বললে বলা যায় বাংলার মানুষের মধ্যে এইরকম একটা বিশ্বাস তৈরি করতে পেরেছিলেন এই সরকার পরিবর্তন বিজেপি দিতে পারে। আমি কয়েকদিন আগে যখন জগন্নাথ মন্দিরে গিয়ে একজন ব্যক্তির সঙ্গে পরিচয় হলো, বেহালা বাড়ি, তখন উনি বলছেন আমরা কিন্তু বিজেপিকে যে ভালোবেসে ভোট দিয়েছি কথা নয়, আমরা চেয়েছিলাম এই সরকারটা পরিবর্তন হোক, কিন্তু বিকল্প হিসেবে আমরা বিজেপিকেই খুঁজে পেয়েছিলাম, সেই জন্য বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছি। আগামী 5 বছর আমরা বিজেপিকে জনগণের হয়ে কতটা করছে এবং করতে পারে, এবং বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে বা তার ম্যানিফেস্টোতে যেগুলো বলেছে সেটা কতটা করে এটা দেখব আমরা বিজেপির সঙ্গে। বাংলার মানুষ কিন্তু দেখুন পরিবর্তন, এই যে গত পরশু দিন যে ঝড়টা এলো, সব জায়গায় হয়নি, কিন্তু যে জায়গার উপর টর্নেডো বয়ে গেছে, ঝড়টা বয়ে গেছে, সেখানকার মানুষের প্রভূত ক্ষতি করেছে। তো পশ্চিমবাংলার এবছরে বিজেপির পক্ষে ঝড়টা উঠেছিল, সেই জন্য সারা পশ্চিমবাংলার সব জেলাতেই ব্যাপক পরিবর্তন বিজেপির সপক্ষে মানুষের মতদানের মাধ্যমেই বিজেপির সরকারটা হয়েছে। এখানে ব্যক্তিগত দুধকুমার মণ্ডলের ক্যারিসীমা নয়, দুধকুমার মণ্ডল একজন ব্যক্তিমাত্র, দলের সামগ্রিক নেতৃত্বের প্রয়াস
এবং বাংলার মানুষের কাছে বিজেপি নামক এই রাজনৈতিক দলটির যারা কর্ণধার ছিলেন, যারা চলে গেছেন, শ্যামাপ্রসাদ তৈরি করা দল, শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি দল, আশুতোষ মুখার্জি স্বর্গত, যিনি যাকে বাংলার ভাগ বলা হতো, তার সুযোগ্য সন্তানের প্রতি সম্মান জানানোর প্রয়াসে এই রেজাল্ট। আমরা বিশ্বাস করি বাংলায় এই জয় বিজেপিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, দিলীপ ঘোষ এবং কটূক্তি, এটা বিরোধীদের বরাবরের একটা আক্রমণ। তো দিলীপ ঘোষ আমরা বরাবরই দেখি যে চাঁচাছোলা ভাষায় তিনি উত্তর দেন। তো গরুর দুধে কি সত্যি শোনা আছে? আর এই ব্যাপারে বিতর্কে আমি যেতে রাজি নই। দিলীপদা কীভাবে মন্তব্য করেছেন সেটা দিলীপদার ব্যক্তিগত ব্যাপার, শোনা আছে কিনা আমি বলতে পারবো না। আচ্ছা, বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, কিন্তু আপনার মতে পরবর্তীকালে কে মানে প্রধানমন্ত্রী হতে পারে আমাদের? দেখুন, এটা দল, আমরা একটা সর্বভারতীয় জাতীয়তাবাদী এবং দেশের মধ্যে, পৃথিবীর মধ্যেও আমরা সর্ববৃহৎ একটা দল। যে দলের কে মন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে, এই বিষয়গুলো জন্য আমরা খুব চিন্তিত নই। দল নির্বাচন করে নেবে এবং খুঁজেও নেবে। আমরা সুন্দর সিং ভান্ডারী থেকে, যিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন, পরবর্তীকালে এলকে আদবানি, MM যোশী, অনেক বড় বড় আমাদের সর্বভারতীয় স্তরে বিজেপি নেতৃত্বকে দেখেছি। অনেকে চলে গেছেন, অরুণ জেটলি চলে গেলেন, পরবর্তীকালে সুষমা স্বরাজ চলে গেলেন, এমনি প্রমোদ মহাজন চলে গেলেন, কিন্তু এতে দলের কোনো ঘাটতি আসেনি। কে কোন মনীষী কখন এসে হাজির হবেন এবং কখনকার এই পৃথিবীতে মানব সেবার কাজে এগিয়ে আসবেন, এটা বিজেপি, নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনও বাংলার নয়, সারা ভারতবর্ষের মানুষ ভাবতে পারেনি নরেন্দ্র দামোদর দাস মোদী সারা বিশ্বের মধ্যে এমন একটা চমক দিতে পারবেন এবং সারা বিশ্বকে এক মানে ঐক্য এবং শ্রেষ্ঠ ভারতের জায়গার নেতৃত্ব দিতে পারবেন। হয়তো নরেন্দ্র দামোদর দাস মোদীর থেকেও আরও কোনো যোগী এবং ত্যাগী মানুষ, যারা রাষ্ট্রবাদী মানুষ, ভারতবর্ষে প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারবেন, সেটা অজানা এবং সেটা এখন আমাদের কাছে নিশ্চিত নয়। এখন যতদিন উনি পারছেন, যতদিন সামর্থ্য শক্তি ঈশ্বর তাকে যোগাবেন, আমাদের কাছে কোনো চিন্তার বিষয় নয়, উনি করে যাবেন। পরবর্তীকালে নিচের থেকে এই রকম যোগীজি তো আছেন, পরবর্তীকালে আরও অনেক আছেন, আমি কারো বিশেষ নাম করে বলতে পারবো না, কারণ আমার বলার উপর নির্ভর করে না। এমন ত্যাগী এবং যারা রাষ্ট্রপ্রেমী মানুষ এবং নেতৃত্ব, তাদের মধ্যে কেউ না কেউ উঠে আসবে। বিজেপির মধ্যে যে যোগান আছে, বিজেপির মধ্যে যে কালেকশন আছে, বিজেপির মধ্যে যে দলে অনেক মানে আগমন আছে, এটা বাংলার মানুষ ভাবতে পারবে না। কারণ এই যে নীতিন নবীন, যাকে সর্বভারতীয় সভাপতি করা হলো, সারা ভারতবর্ষের মানুষ কেউ কি ভাবতে পেরেছিলেন যে নীতিন নবীনকে আর সর্বভারতীয় সভাপতি করা হবে এবং তাকে ভারতবর্ষ মেনে নিতে পারবে? দেখুন, প্রধানমন্ত্রীও তাকে, কিন্তু আজকে প্রধানমন্ত্রী সর্বভারতীয় সভাপতি বয়সে অনেক কম, তাকেও সম্মান এবং শ্রদ্ধা জানিয়েছেন, যেহেতু তার দলের যেটা প্রোটোকল এবং সেটাকে জানিয়েছেন। সেই জন্য কেউ না কেউ আসবে। প্রধানমন্ত্রী কে হবেন এটা আমাদের কাছে বিচার্য বিষয় নয়। আমাদের কাছে যে সারা ভারত বিশ্বগুরু হয়ে সারা বিশ্বের কাছে একটা উজ্জ্বল আলোক বার্তা নিয়ে বিশ্বের মধ্যে যেটা বলো 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 সবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসল লভে, এই জায়গায় বিশ্বকে নিয়ে যাবে। সেই বিশ্বগুরু ভারতবর্ষে কোনো না কোনো নেতা আবার এগিয়ে আসবেন। একদমই তাই। আমরা যশস্বী প্রধানমন্ত্রীকে ওপেন মঞ্চে দেখেছি যে নীতিন নবীনজিকে বস বলে সম্বোধন করার। তো পরবর্তী প্রশ্নতে আমরা যাই। বিগত 15 বছর ধরে ময়ূরেশ্বরের যে উন্নয়ন, সেটা এক প্রকার বলতে গেলে স্থগিত। তো বিজেপি আসার পর, আপনি আসার পর সেটা কিরকম পরিবর্তন হতে চলেছে? দেবে আর নেবে, মিলাবে মিলিবে, এই ভারতের মা মানবের সাগর তীরে। আমরাই বলি, মার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, এই ভারতের মা মানবের সাগর তীরে। हिंदू के लिए ना मुसलमान के लिए, जीना है तो जीने से कोई हिंदुस्तान के लिए। অতএব উন্নয়ন যেটা, সেটা আমরা করে দেখিয়েছি।
উন্নয়ন প্রকৃত কাকে বলে সেটা বিজেপি সর্বভারতীয় স্তরে করে দেখাচ্ছে এবং সেই উন্নয়নের অভিমুখ আজকে বিজেপির সপক্ষে। অতএব বাংলার যে উন্নয়ন, আজকে আমি পঞ্চায়েতে ঢুকে দেখলাম যারা একদিন লুট করছিল, রাস্তার গাছ বিছেছে, লুট করেছে পয়সা, পঞ্চায়েতে টাকা লুট করেছে, গরিব মানুষের আবাস যোজনার টাকা লুট করেছে, 100 দিনের কাজের টাকা লুট করেছে, বালি পাথর থেকে সব ক্ষেত্রে যারা তোলাবাজি এবং সিন্ডিকেটের রাজত্ব তৈরি করেছে, সেইটা আমরা আমাদের মুখ্যমন্ত্রী আসার পর থেকেই যে কথা বলেছেন তা কার্যকরী হয়েছে। আমরা বলেছিলাম সরকার তার যে কোষাগার, সেই কোষাগারকে এটা শূন্য করে দিয়েছে। বাংলার সরকার অত্যন্ত কয়েক হাজার কোটি টাকা ঋণে আসতে, ঋণের বোঝা আমাদের জনগণের উপর চাপিয়ে দিয়েছে। কয়েকদিনের মাথাতেই বিজেপি এই রাজস্বের যে ঘাটতি এবং আমাদের যে সরকারের কোষাগারকে শূন্য করার জন্য যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলোকে বলা একসঙ্গে বলার পরপর বন্ধ হয়ে গেছে। অর্থাৎ ময়ূরেশ্বরের উন্নয়ন তো আমরা মাত্র কয়েকদিনের আমাদের শিশু। বিজেপি সরকার শপথ নেওয়ার পর থেকে এখনও 1 মাস হয়নি। অর্থাৎ আমাদের হাঁটি হাঁটি পা চলার সময় আমরা এসে পৌঁছাইনি। আমরা সদ্যজাত শিশু, এখনও মায়ের কোলে আমরা দুধ খাচ্ছি, হাসি মুখে আমরা সবারকে আমাদের চেহারা দেখে আমরা উঠে দাঁড়াবার চেষ্টা করছি, হাত পা ছুটছি। অথবা আমরা যখন দাঁড়িয়ে চলতে পারবো তখন বাংলার জনগণ আমাদের প্রকৃত বিচার করতে পারবে। সেই জন্য আমাদের একটু অপেক্ষায় থাকতে হবে যে উন্নয়ন কাকে বলে, সেই উন্নয়নের জন্য আমাদের একটু ধৈর্য নিয়ে আরও কিছু দিনের জন্য একটু আমাদের চলার পথ আমরা যখন হাঁটতে শিখবো, হামাগুড়ি দিয়ে চলতে শিখবো, আমাদের মুখে যখন কথাটা বেরোতে থাকবে মা মা এই কথাটা, তখনই বিজেপির উন্নয়নের স্বাদটা বাংলার মানুষ বুঝতে পারবে। এরপরে নিশ্চয়ই আর কোনো কথা বলার আমাদের জায়গা থাকে না, এত সুন্দর করে কাকু উত্তরটি দিলেন। আচ্ছা, আগামী বছরগুলোতে কি আমরা 16 লাখ 17 লাখ 18 লাখ টাকা এসএসসির চাকরি কিনতে পারবো? একমাত্র বিজেপি তো এই চাকরি চোরেদের বিরুদ্ধে লড়াই করেছে এবং প্রতিবাদ জানিয়েছে। বাংলার চাকরিহারা কর্মহারা যুবক যুবতীরা রাস্তায় বসে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে। আমরা বিনা পয়সায় চাকরি দিচ্ছি। আপনারা জানেন পোস্টাল ডিপার্টমেন্টে যারা চাকরি করছে, যারা চাকরি পেয়েছে, ব্যাপক অনেক ছেলে চাকরি পেয়েছে। রেলের এমন একজনকে আমাদের কাছে আনতে পারবে না যে তারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে। কোনো ক্ষেত্রে কেউ তাদেরকে প্রলোভিত করে টাকা নিয়ে নিয়েছে, কিন্তু সরকার এই জন্যে দায়ী নয়। আমরা টাকা দিতে বলিও নি, কিন্তু এই সরকার প্রত্যক্ষভাবে বেকার ছেলেদের কাছে চাকরি দেব করে টাকা নিয়েছে। এমনকি আমার কাছে কালকে একটি আবেদনপত্র এসছে 2024-25 কি 25-26 এই শিক্ষাবর্ষে যেসব ছেলেরা বিএলএড করেছে, ডিএলএড, তারা সার্টিফিকেট পায়নি। সরকার কোথায় না এই দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। বিজেপি সরকার টাকা নেবে না, বিজেপি সরকার স্বচ্ছ প্রশাসন দেবে, বিজেপি সরকার বাংলার বেকার যুবক যুবতীদের যোগ্যতা মানের বিচারের মধ্য দিয়ে, যোগ্যতা মানের বিচারের দ্বারা চাকরি দেবে। যোগ্যতমারা বাংলার কর্মসংস্থানের সুযোগ পাবে, বাংলার প্রশাসন এগিয়ে যাবে, বাংলার উন্নয়নও এগিয়ে যাবে। যেরকম কয়েক বছর আমরা দেখেছি যে অনেক প্রাইভেট সেক্টরও পশ্চিমবঙ্গ ছেড়েছে, তো আমরা কি এই প্রাইভেটের দিকেও আরও উন্নতি দেখতে পাবো? অবশ্যই, মানে বহুমুখী সার্বিক উন্নয়ন, সার্বিক সুযোগ এটা বিজেপি দেবে। সার্বিক বলতে গিয়ে কারো ব্যক্তিগত কোনো বিশেষ কোনো নয়, যা সকলের পক্ষে অনেক বেশি লাভদায়ক হবে সেটা বিজেপি এনে দেবে এবং বাংলায় শিল্প এবং শিল্পের আগমন ঘটবে এবং কর্মসংস্থান আরও অধিকাধিক হবে, এটা আমাদের বিশ্বাস। সেটা আমাদের এই ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রে বিজেপি এবং পশ্চিমবাংলায়, এটা আমরা বারবার বলতাম, ডবল ইঞ্জিন সরকার হলেই বাংলার মানুষের আরও অনেক ভালো কিছু হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আচ্ছা, বিগত কয়েক বছরে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশি ব্যবস্থা যথেষ্ট গাফিলতি নজরে পড়ছে। বিশেষ করে মানুষের অভিযোগ আসছে তোলাবাজি বা গাড়ি ওভারলোডের অভিযোগ। তো এই বিষয়ে কি সরকার কোনো পদক্ষেপ নেবে এবার? আচ্ছা, নিয়েছে তো, এটা আবার নতুন করে প্রশ্ন করার তো কোনো জায়গা নেই। আপনারা দেখুন তোলাবাজি, বালি যেভাবে পাচার হচ্ছিল, পাথর যেভাবে পাচার হচ্ছিল, পাথর শিল্পকে যারা আজকে লুট করছিল,
বীরভূম সারা পশ্চিমবাংলার মধ্যে সব থেকে রেভিনিউ দেয় বীরভূম। পশ্চিমবাংলার কোনো রাজ্যের কোনো জেলা এই রেভিনিউ দেয় না সরকারকে। তো সেটা দুটোকেই বিজেপি চেক দিয়েছে এবং এর দ্বারা এই যে পুলিশ যেটা করছিল, পুলিশও আজকে ঘুরে বসেছে যে পুলিশ প্রশাসন অ্যাকচুয়ালি সরকারটা চালাচ্ছিল পশ্চিমবাংলার পুলিশ কর্মচারীরা। তারা সরকারের সব থেকে বেশি কি বলবো একটা লাভজনক প্রতিষ্ঠান তৈরি করেছিল, যেখানে তাদের বেতনের পরেও অধিকাধিক লাভ পুলিশ প্রশাসনই সরকারকে সহযোগিতা করেছে এবং লাভটা পুলিশই খেয়েছে। এটা তো বন্ধ হয়েছে, এখন তো পুলিশটা অনেক ঘুরে দাঁড়িয়েছে এবং প্রশাসনও এই পুলিশ প্রশাসনকেও অনেকটা সমঝে দিয়েছে। অতএব যে জায়গাটা আপনারা ভাবছেন সেটা তো বন্ধ হয়েছে নয়, আরও সাংঘাতিকভাবে বন্ধ হবে। আমরা কালকে কোটাশ্বরে 3-4টে বালির গাড়ি আটকেছিলাম এবং চুরিচা থেকে বালির গাড়িগুলো যেটা ওদের চালান, সেই চালান নিয়ে আসছিল। তার মধ্যে 2টি গাড়ি বালি অত্যন্ত ওভারলোডেড ছিল। আমরা হাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার পর বিএলআরওর সামনে তাদের অনেক টাকা ফাইন করে তারপর গাড়িগুলো ছাড়া হয়েছে এবং আজকের পর থেকে আর কোনো বালির গাড়ি আর আসেনি। পুলিশ ওটা টাকা নিয়ে ছেড়ে দিত, কিন্তু আমাদের ছেলেরা আটকে দিয়েছে। পুলিশ সেখানে আমাদের ছেলেদের বিরুদ্ধে কিছু বলতে পারেনি, রক্তচক্ষু দেখাতে পারেনি। কিন্তু যেদিন তৃণমূলের সরকার ছিল সেদিন আমরা বালির গাড়ি আটকালেও পুলিশ এসে মেলা বাহিনী নিয়ে এসে আমাদেরকে সরিয়ে দিয়ে পুলিশের গাড়িগুলোকে পাস করিয়েছে। এরা রাত ভোর লুট করত, এই পুলিশই ঘুরে দাঁড়িয়েছে। এখন সরকার নির্দেশ দিয়েছে, সরকারের নির্দেশ তারা কার্যকরী করতেও শুরু করেছে। একদমই। আমরা বিগত দিনে দেখেছি অভয়াকাণ্ড এবং আরেকদিকে যদি দেখি লক্ষ্মীর ভাণ্ডার, এই দুটির মধ্যে যে মহিলা ভোট আছে তারা কোন দিক থেকে বেশি লাভবান হয়েছেন বা কোন দিক থেকে বিজেপির কাছে ভোটটা বেশি পরিমাণ শিফট করেছে, কোন ইনসিডেন্টটার কারণে? দেখুন, এই যে ওদের লক্ষ্মীর ভাণ্ডার, এটাই অনেকে বাংলার মানুষ আমাদেরকে বারবার বলেছে। লক্ষ্মী ভাণ্ডার একটা যেটা হঠাৎ করে বাড়িয়ে দিল রাজ্য সরকার নির্বাচনের আগে এবং যুবশ্রী, তাতে মনে করেছিল বাংলার এই ভোটটা ওদের অনেক বেশি প্রাপ্তি হবে। মানুষ ওদিকে তাকায়নি। মহিলা ভোটাররা ওই টাকার দিকে না তাকিয়ে বিজেপি যেটা 3,000 টাকা সেদিকে তাকায়নি। তারা কিন্তু অভয়াকাণ্ড দেখার পর থেকে এবং পশ্চিমবাংলায় যেভাবে নারী ধর্ষণ এবং মুখ্যমন্ত্রী মহিলা হয়েও পশ্চিমবাংলার নারীদের যে সুরক্ষার অভাব দেখছিল বোনেরা, মায়েরা এবং বাংলার সত্যি নারী শক্তি যারা, তারা দেখেছে আগে বাঁচতে হবে, আগে বাঁচার অধিকার চাই, আমাদের সম্মান চাই। যারা নারী জাতির সুরক্ষা এবং মাতৃত্বের সম্মান রক্ষার জন্য তারা ভোটটা দিয়েছে। বিজেপি বা তৃণমূলের লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডারের দিকে না তাকিয়েই তারা আগে যে নিজেদের সুরক্ষার কথা ভেবেই কিন্তু এই ভোটটা দিয়েছে। ওটা কোনো কাজে আসেনি, যদিও পরবর্তীকালে তাদের একটা মনে হয়েছিল বিজেপি এটা করবে কিনা এই সন্দেহ নিয়ে, কিন্তু তারা আগে সুরক্ষাটাকে সামনে রেখে সুরক্ষার স্বার্থে বিজেপিকে আগে বেশি করে মায়েরা ভোট দিয়েছেন। তা না হলে বিজেপি এই ব্যাপক ভোটে এভাবে নির্বাচিত একটা সরকার গড়তে পারতো না। আচ্ছা, একদমই। আচ্ছা, এটা আপনাকে একটু ব্যক্তিগত প্রশ্ন, যে পশ্চিমবঙ্গে তো দেখতেই পাচ্ছি আরও অনেক রাজনৈতিক দল তো রয়েছে, কিন্তু বিজেপি কেন আপনি আপনার পছন্দের জন্য? বিজেপি যে দলটার পতাকা এবং যে দলটার প্রতীক চিহ্ন পদ্ম পাঁকে জন্মায়, কিন্তু তার গায়ে কোনো পাঁক লাগেনি। আর বেশিরভাগটাই হচ্ছে সবুজ এবং গেরুয়া, বেশিরভাগটা গেরুয়া আর কম ভাগ সবুজ। ত্যাগের প্রতীক হচ্ছে গেরুয়া, সবুজ সাহসের প্রতীক। তো বিজেপি তার যেটা মানে আদর্শবাদের যে মধ্য দিয়ে রাজনৈতিক দলটা গড়ে উঠেছে বাংলায়, সেটা হচ্ছে ন্যায় এবং আদর্শের এবং প্রতিষ্ঠার লড়াইয়ে বিজেপি আজকে এই কারণে এগিয়ে আছে। সেই জন্য অন্য দল আর বিজেপি এটাকে একটু আলাদা করে ভাবতে হবে। দেখুন, আমরা যদি কেউ নেতাজির সঙ্গে পেঁয়াজির তুলনা করি তাহলে হাস্যাস্পদ হতে হবে, এটা বিষয়টা করা যায় না। সর্বভারতীয় জাতীয়তাবাদী দলের সঙ্গে ভারতবর্ষে আর কোনো দলই করা যায় না। কংগ্রেসের জন্মদাতা হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম, সিপিএম কমিউনিস্ট পার্টি, তারা বলতে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। তারা এই বাংলা মানুষকে শিখেছে ভুলতে পারি, বাপের নাম ভুলবো না। বাপের নাম ভুলিয়ে দিয়ে বলেছে ভিয়েতনাম আমরা ভুলবো না।
তারা গরিব মানুষের স্বার্থে বলেছে লড়াই 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 চাই, লড়াই হলে সেখানে মাথা ফাটবে, রক্তাক্ত হবে। আবার বলেছে যুদ্ধ নয় শান্তি চাই। যারা শিক্ষা ক্ষেত্রের শিক্ষা অঙ্গনকে কলুষিত করেছে, শিক্ষাকে মুছে সাফ করেছে, বাংলার জনগণের যাদের আমাদের ঋষি মনীষীদের চিন্তাধারা ত্যাগপ্রতি মানুষের চিন্তাধারা, বিবেকানন্দকে ভুলিয়েছে, রবীন্দ্রনাথকে তারা বাজে কথা বলেছে, সুভাষচন্দ্রকে তজুর কুকুর বলেছে। অর্থাৎ এই কমিউনিস্ট এবং কংগ্রেস থেকে পরবর্তীকালে এই যে তৃণমূল কংগ্রেস, যাদের থেকে এত নোংরা এবং নিকৃষ্ট দল আর কেউ হতে পারে না। অর্থাৎ বিজেপি ধারে কাছে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে আজকে কোনো দল আর কোনো দিনে মাথা উঁচু করে বাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষের কাছে এগিয়ে আসতে সাহস দেখাতে পারবে না। যতই সোনিয়া গান্ধী, তার এই দেশে তার জন্ম নয়, এবং সোনিয়া তো নয়, রাজীব, সে নরেন্দ্র মোদী বা সর্বভারতীয় জাতীয়তাবাদী দল বিজেপির কাছে একটা একদম পোষ্য বালকের সমান। অর্থাৎ বিজেপির সঙ্গে অন্য কোনো দলের কোনো কম্পেয়ারই করা যায় না। পার্টি উইথ ডিফারেন্স, যারা মরাল বেস পলিটিক্স করে, যে পার্টির নেতাদের মধ্যে মরালিটি আছে, যাদের মধ্যে অনেক বেশি এডুকেশন আছে, অর্থাৎ বিজেপির সঙ্গে আমরা রাষ্ট্রসভায় ঢুকতে গিয়ে দেখেছি সত্যমেব জয়তে, সত্যের জয়, যত ধর্ম তত জয়। আর লোকসভাতে ঢুকতে গেলেই আমরা যে প্রতীক চিহ্ন দেখি, যেটা আছে সেটা আছে ভারতবর্ষের সনাতন সংস্কৃতির প্রতীক এবং সত্যের কথা। অতএব সেখানে বিজেপি সেই জায়গাটাই বলেছে। অতএব বিজেপির সঙ্গে অন্য কোনো দলকে কম্পেয়ার করে তার ধারে কাছে আসতে পারবে না। অতএব বিজেপি বাংলায় সারা ভারতবর্ষে এবার থেকে রাজ করবে। একদমই তাই। পরিষ্কার বক্তব্য রাখবেন। একদমই তাই, খুব পরিষ্কার বক্তব্য। আমাদের প্রথম যে রাউন্ড, অর্থাৎ বড় যে দীর্ঘ আমাদের প্রশ্ন, সেই প্রশ্নর আজকে লাস্ট প্রশ্ন, তারপর আমরা র্যাপিড ফায়ার একটা ছোট্ট রাউন্ডে যাব। তো আমরা দেখে এসেছি বিগত দিনে আমাদের যে সাংস্কৃতিক চর্চা, সেটা শুধুমাত্র ময়ূরেশ্বরই নয়, বাংলাতেও কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে। আগে যেমন বিভিন্ন যুব উৎসব হতো, আমরা বিভিন্ন মিটিংয়ে গেছি, যেহেতু আমি নিজেও লোকসঙ্গীতের রিসার্চের সঙ্গে এখন যুক্ত, গবেষণা আমিও করছি, আমি সঙ্গীতের সঙ্গে যুক্ত। তো আমরা বিভিন্ন মিটিংয়ে গেছি, বিভিন্ন সময় হয়তো ফান্ড এসেছে, অ্যালট হয়েছে, কিন্তু যুব উৎসবটা হয়নি। তো বাচ্চারা সাংস্কৃতিক জগৎ থেকে ডিট্যাচ হয়ে গেছিল। এবং আমাদের ময়ূরেশ্বর বলতে গেলে বীরভূমের লালমাটির যে লোকশিল্পী কিন্তু একটা প্রসার আমাদের দরকার, বা আমাদের এখান থেকেই বীরভূমের নামটা তার জন্য প্রসিদ্ধ। তো ভবিষ্যতে এই লালমাটির যে লোকশিল্পী, তাদের জন্য আপনার কি কাজকর্ম রইবে? দেখুন, সব ক্ষেত্রেই বিজেপি এবার সবাইকে এগিয়ে আসার সুযোগ দেবে, এবং আমাদের সাংস্কৃতিক যে মানে অঙ্গন বা সংস্কৃতির উপর যে চর্চা এবং বেশি করে সেটা বাড়বে। এবছরই বিধানসভার এতে আপনারা দেখেছেন আমাদের অনেক বিধায়করা সংস্কৃত ভাষায় শপথ নিয়েছে, এর আগে কখনো হতো না। তো তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে আমরা এই দেবভাষা সংস্কৃত এবং যে দেববাণী সংস্কৃতম, এই যে সংস্কৃতির উপর আমাদের মন্ত্র পাঠ হয় বাড়িতে, সংস্কৃততে যত কিছু যা হয়েছে সংস্কৃততে। অতএব এই সাংস্কৃতিক জগৎ এটাকে আরও বেশি করে রক্ষার দায়িত্ব বিজেপি নেবে, এবং এরা যেটা পার্টিকরণ করেছিল, আমরা সেইটা পার্টিকরণ থেকে একদম তাদের স্বাধীন সত্তায় বাংলার সংস্কৃতি রক্ষার জন্য সেই সুযোগটা বিজেপি করে দেবে। সেই জন্য যেটা হারিয়েছিলাম তা আমরা পুনরুদ্ধার করব। দেখুন, আপনার রাম জন্মভূমি, এই আন্দোলন একদিনের নয়, কয়েকশো বছরের লড়াই, তা আমাদের সেই হৃতগৌরব আমরা ফিরে পেয়েছি। অতএব এইরকম সাংস্কৃতিক ক্ষেত্রটাকে এরা যে হারিয়েছে, নষ্ট করেছে এবং ধ্বংস করেছে এবং কলুষিত করেছে এবং সেটাকে শেষ করেছে, এই জায়গা আবার নতুন করে মাত্রা নিয়ে বাংলার লোকশিল্পীরা, বাংলার সাংস্কৃতিক জগতের ভাই বোনেরা যারা বিভিন্নভাবে সেটা কাকু আমাদেরকে আশ্বাস দিলেন, যেটা আবার আমরা পূর্ণ গৌরব বীরভূমের লালমাটির লোকশিল্পী বা যে কোনো সংস্কৃতির দিক আমরা কিন্তু ফিরে পাবো। আমরা এবার পরবর্তী রাউন্ডে চলে যাব, আমরা একদম প্রায় আমাদের পডকাস্টের শেষের দিকে। তো আপনার জন্য একদম ছোট এক লাইনের কিছু উত্তর থাকবে, দিস অর দ্যাট, দুটোর মধ্যে একটা চুজ করতে হবে। একদম। বিরোধী হিসেবে আপনি কাকে চান, অনুব্রত মণ্ডল নাকি কাজল শেখ? কোনোটাই নয়। আচ্ছা, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনার কাকে পছন্দ, মমতা ব্যানার্জি নাকি জ্যোতি বসু? একজন তো প্রয়াত, আর এত কুরুচিকর মন্তব্য যে মহিলা মুখ্যমন্ত্রী করতেন সেটা পাতে দেওয়ার অযোগ্য। তার গ্রহণযোগ্যতা বাংলার মানুষের কাছে
কিছুই নেই। সেই জন্য একজন মুখ্যমন্ত্রী এবারে তিনি হেরেছেন। আজকে আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী, তাকে হারিয়ে ছেড়েছেন। অতএব তার বাংলার মানুষের কাছে দাঁড়াবার আর বা মুখ দেখাবার কোনো জায়গা নেই। রাম মন্দির তো হলো, এরপর কাশী বিশ্বনাথ নাকি জ্ঞানব্যাপী মসজিদ? দুটোই হবে। তো আচ্ছা, আপনার প্রিয় মিঠুন চক্রবর্তীর এমএলএ ফাটাকেষ্ট নাকি অনিল কাপুরের নায়ক? মিঠুন চক্রবর্তী। আচ্ছা, সৌরভ গাঙ্গুলি নাকি সচিন তেন্ডুলকর খেলোয়াড় হিসেবে খেলোয়াড় হিসেবে? খেলোয়াড় হিসেবে অবশ্যই সচিন তেন্ডুলকর। অবশ্যই। আচ্ছা, আবারও খেলোয়াড় হিসেবে চুনি গোস্বামী নাকি শৈলেন মান্না? চুনি গোস্বামী। আচ্ছা, অমিতাভ বচ্চন নাকি রাজেশ খান্না? রাজেশ খান্না। ওকে। আমি এক্ষেত্রে অমিতাভ বচ্চনকেও জায়গা দিতে চাই। মানে অমিতাভ বচ্চন মিঠুন চক্রবর্তীদের জীবনে কোনো দিন কোনো কলঙ্ক এবং মানে কেউ কিছু কলুষিত করতে পারেনি। এই জীবনের মধ্যে দুটোর মধ্যে অত্যন্ত আছে। অবশ্যই প্রথম দিক থেকে বলবো আমি অমিতাভ বচ্চন, এটাই আমি বলবো। আচ্ছা, সৃজানো নাকি নবান্ন? না, সৃজানো। হ্যাঁ, ওকে। নবান্ন নয়। আচ্ছা, র্যাপিড ফায়ারের পার্ট 1টা হলো, পার্ট 2টা আমাদের দাদা নেবে। আচ্ছা, পার্ট 2টাতে আমি দুটো নাম বলবো, সেই দুটো নামের মধ্যে থেকে একটাকে চুজ করতে হবে। আমরা একদম বিধানসভা লেভেল থেকে ন্যাশনাল লেভেলে কিছু নেতার, আমরা বিজেপি নেতার নাম কিন্তু আমরা পাবো। তাদের মধ্যে থেকে একজনকে আপনার পার্সোনাল ভাবে চুজ করতে ঠিক হবে। ঠিক। আচ্ছা, শ্যামাপদ মণ্ডল নাকি কালুসোনা মণ্ডল? কোনোটাই না। আচ্ছা, দুধ কুমার মণ্ডল নাকি স্বপন দাশগুপ্ত? স্বপন দাশগুপ্ত। আচ্ছা, স্বপন দাশগুপ্ত না রাহুল সিনহা? স্বপন দাশগুপ্ত। স্বপন দাশগুপ্ত না লকেট চ্যাটার্জি? স্বপন দাশগুপ্ত। স্বপন দাশগুপ্ত না অগ্নিমিত্রা পল? অগ্নিমিত্রা পাল। ওকে, অগ্নিমিত্রা পল না দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ না শ্রমিক ভট্টাচার্য? শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য না শুভেন্দু অধিকারী? শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য না হেমন্ত বিশ্ব শর্মা? হেমন্ত বিশ্ব শর্মা। হেমন্ত বিশ্ব শর্মা না যোগীজি? যোগীজি। যোগীজি না অমিত শাহ? অমিত শাহ। অমিত শাহ না নরেন্দ্র মোদী? অবশ্যই নরেন্দ্র মোদী। ফাইনাল, নরেন্দ্র মোদী না অটল বিহারী বাজপেয়ী? না, অটল বিহারী বাজপেয়ী অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা এই রাউন্ডের একদম ক্লিয়ার ফলাফল, যেটা হয়তো সবাই আমরা আন্দাজ করছিলাম যে উনি হয়তো হবেন। ইভেন আমরা যদি এটা মাননীয় নরেন্দ্র মোদীজিকেও জিজ্ঞেস করতাম, উনি হয়তো এটাই বলতেন। স্যার খুব ক্লিয়ার ভাবে উত্তরটা দিয়েছেন। একদম খুব ক্লিয়ার ভাবে উত্তরটা দিয়েছেন, তো সংশয় কিছু থাকে না। তো আমরা আজকে খুবই আনন্দিত এবং আমরা গর্বিত যে আজকে আমরা কাকুর মতো একজন ব্যক্তিত্বকে আমাদের মাঝখানে পেয়েছি, আমাদেরকে সময় দিয়েছেন। আমরা চাইবো এভাবেই উনি সংস্কৃতিমূলক কাজকর্ম বা প্রতিটা মানুষের সঙ্গে যেমন থাকেন অ্যাজ জননেতা, শুধুমাত্র নেতা নয় যে কাটমানি নিয়ে বা ব্ল্যাক মানি নিয়ে শুধু নিজের পকেট ভরাতে ব্যস্ত। আমরা যেটা বিগত অনেক বছরে, 30-35 বছরে, লাস্ট 15 বছরে আমরা দেখে এসেছি, সেখান থেকে বেরিয়ে নতুন একটা সূর্যের যে আমাদের উদয়, তার নতুন কাণ্ডারি হচ্ছেন আমাদের দুধ কুমার মণ্ডল, আমাদের ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক। তো ওনার জন্য আবারও অনেক অনেক শুভকামনা, আমাদের সবার পুরো টিমের তরফ থেকে অনেক অনেক প্রণাম, এবং পুরো সুরভান পরিবারের তরফ থেকে আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য। এভাবে আমাদের সঙ্গে থাকবেন, সব মানুষদের সঙ্গে থাকবেন। জয় গুরু। জয়।